আজ আমরা দেখতে চলেছি 2025 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ ভাইরাল সিরিজ, যার নাম হলো জম্বাইভার। এটি মূলত একটি জম্বি সার্ভাইভাল সিরিজ, যেটা মাত্র কিছুদিন আগে নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল। আর রিলিজ হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই এই মুভিটি পুরো বিশ্বে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। কম বেশি আমরা সবাই তো অল অফ আস ডেড সিরিজটির কথা জানি। আর আপনিও যদি অল অফ আস ডেড সিরিজের একজন ফ্যান হয়ে থাকেন, তাহলে আজকের এই সিরিজটিও আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে। কারণ এই সিরিজেও এমন একটি হাই স্কুল গ্রুপকে দেখানো হয়েছে, যারা কিনা জম্বি ভাইরাসের ফলে তাদের স্কুলের মধ্যেই আটকা পড়ে যায়। আর পুরো স্কুলের মধ্যে জম্বিরা তাদেরকে এমনভাবে ঘিরে ধরে যে তাদের সেখান থেকে বের হওয়ার মতো সমস্ত রাস্তাই বন্ধ হয়ে যায়। সেই সাথে মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ লাইন, পানির লাইন সবকিছুই গভর্নমেন্টের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়। এমনকি তাদের কাছে খাওয়ার মতো কিছুই থাকে না। এমনই এক ভয়ানক পরিস্থিতিতে স্টুডেন্টরা কিভাবে সার্ভাইভ করবে, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ সিরিজটির গল্পে। যদিও অল অফ আস আর ডেড এবং এই সিরিজের কনসেপ্টে কিছুটা মিল রয়েছে, কিন্তু দুটো সিরিজের গল্প সম্পূর্ণ আলাদা। তাই সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গাতেই আপনাদের কাছে বোরিং লাগবে না। তাহলে চলুন ঘুরে আসা যাক নেটফ্লিক্সে ভাইরাল হওয়া দুর্দান্ত এক জম্বি সিরিজের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় বিশাল বড় একটি স্কুলের মধ্যে, যেখানে হঠাৎ করেই ভয়ানক এক জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল। আর এই ভাইরাসটি এখন এত বেশি মহামারী আকার ধারণ করেছিল যে শহরের প্রত্যেকটি আনাচে কানাচে এখন ছিল ভয়ানক জম্বিরা। তাই শহরের মানুষেরা যে যেখানে ছিল সেখানেই আটকা পড়ে গিয়েছিল। জম্বিদের জন্য কেউ কোনো জায়গা থেকে বের হতে পারছিল না। এমনকি স্কুলের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস করছিল, তারাও স্কুলের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। এবার আমরা সেই স্কুলের একটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো স্টুডেন্টদেরকে দেখতে পাই, যারা কিনা জম্বিদের হাত থেকে বাঁচার জন্য এখানে লুকিয়েছিল। তো এখানে আমরা নিং নামক একজন মেয়েকে দেখতে পাই। নিং এখানে তাদের প্রফেসর রয়কে ফোন করে। নিংয়ের মা আসলে 6 মাস ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদিকে তাদেরকে এই বন্ধ রুম থেকে বের করার মতো তেমন কেউ ছিল না। এজন্য নিং প্রফেসর রয়কে ফোন করে বলে যাতে করে সে তার মার খেয়াল রাখে। তবে ঠিক এমন সময় প্রফেসর রয় টিভিতে একটি নিউজ দেখতে পায়, যেখানে দেখানো হচ্ছিল যে পুরো ব্যাংকক জুড়ে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং এই ভাইরাসটি শুরু হয়েছে নিংদের স্কুল থেকে। আর বর্তমানে পুরো শহরের অবস্থা অনেক বেশি খারাপ। এই খবরটি দেখে প্রফেসর রয় অনেক বেশি হতাশ হয়ে পড়ে, যেখানে নিংয়ের মা ভর্তি রয়েছে। প্রফেসর রয় তখন নিংয়ের মায়ের বেডের কাছে যায়। সেখানে কিছু অদ্ভুত মেডিসিন রাখা ছিল। সে তখন সেই মেডিসিনগুলো অবাক হয়ে দেখতে থাকে। এদিকে স্কুলের আরেক দল স্টুডেন্টদেরকে দেখা যায়। তারাও জম্বিদের জন্য একটি ক্লাসরুমে লুকিয়েছিল। সেখানে বাহির থেকে অনেক জম্বি তাদের দরজায় নক করছিল। অবস্থা খারাপ দেখে প্রো নামের একটি ছেলে তার ফ্রেন্ড কিউকে বলে যে বাঁচতে হলে তাদেরকে এখন এখানকার জানালা দিয়ে লাফ দিতে হবে। এরপর তারা সবাই সেখান থেকে লাফিয়ে অন্য একটি বিল্ডিংয়ে চলে যায়। সেখানে নিংয়ের ভাই নানও ছিল। নান যখনই নিংকে দেখতে পায়, তখন সে সঙ্গে সঙ্গে তাকে ফোন করে। তবে নিং তার ভাইকেও এখানে দেখে আরও অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তারা দুজন মূলত মুখোমুখি দুটো বিল্ডিংয়ে ছিল। তো ঠিক এমন সময় তারা সবাই দেখতে পায় যে স্কুলের উপর থেকে কেউ একজন সোজা নিচে পড়ে গিয়েছে। এটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। এমন সময় একটি ছেলে নিংয়ের হাত থেকে ফোনটি নিয়ে সকলকে বলে যেভাবেই হোক এখান থেকে লাইব্রেরিতে চলে যেতে, কারণ সেটি এখন তাদের জন্য একমাত্র সেফ জায়গা হতে পারে। এরপরেই দুটো গ্রুপে নিজেদের মধ্যে ডিসকাস করে লাইব্রেরিতে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। কিন্তু লাইব্রেরি তাদের বিল্ডিং থেকে অনেক দূরে ছিল, আর তাদের চারিপাশেই তো রয়েছে ভয়ানক সব জম্বিরা। তাই জম্বিদের চোখ এড়িয়ে অনেক ধীরে ধীরে দুটো গ্রুপে আলাদা আলাদাভাবে লাইব্রেরির দিকে যেতে থাকে। এমন সময় দেখা যায় একটি মেয়ের ফোনে রিং বেজে ওঠে। তাকে জানানো হয় যে তার বাবাও এই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে। একথা শুনে মেয়েটি সেখানে ভীষণ কাঁদতে শুরু করে। তখন অন্য একটি মেয়ে তার হাত থেকে ফোনটি সেখান থেকে নিয়ে যায়, কারণ এই জায়গাটি কথা বলার জন্য একদমই সেফ ছিল না। এমন সময় হঠাৎ করে তারা বুঝতে পারে যে তাদের আশেপাশে অনেকগুলো জম্বি চলে এসেছে। এদিকে কিন নামের একটি ছেলে সবাইকে একটি স্পিকার দেখিয়ে বলে এটা যদি তারা একটি নির্দিষ্ট জায়গাতে রেখে অন করে দেয় এবং এটার মধ্যে তারা মিউজিক প্লে করে দেয়, তাহলে জম্বিরা আকৃষ্ট হয়ে সেদিকেই যেতে থাকবে। আর সেই সুযোগে তারা লাইব্রেরির দিকে চলে যেতে পারবে। এখানে প্রত্যেকের কাছেই আইডিয়াটি বেশ পছন্দ হয়, কিন্তু কেউই দূরে স্পিকারটি সেট করতে যাওয়ার মতো সাহস পাচ্ছিল না। এমন সময় খুব সাহসিকতার সাথে প্রাও নামক একটি মেয়ে এই কাজটি করতে রাজি হয়ে যায়। এমন সময় লো একটি নোটিফিকেশনে দেখতে পায় যে গভর্নমেন্ট ভাইরাস সংক্রমণ বন্ধ করার জন্য সব ধরনের নেটওয়ার্ক, ইলেকট্রিসিটি এবং পানি বন্ধ করে দেওয়ার জন্য অর্ডার দিয়েছে। এদিকে যখনই প্রাও স্পিকারটি সেট করে সেখান থেকে ফিরে আসতে চায়,
তখনই ব্লুটুথের সাথে কানেক্টেড হয়ে রিং বেজে ওঠে। এতে পা অনেকটাই ঘাবড়ে যায়। এ সময় দেখা যায় সেকেন্ড ফ্লোরে একটি জম্বি দাঁড়িয়ে আছে। অন্যদিকে নিংয়ের গ্রুপের ক্ষেত্রে পুরো ব্যাপারটি কিছুটা সহজ ছিল, কারণ তারা জম্বিদের মুভমেন্ট অনেকটাই বুঝে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে জম্বিরা সাউন্ড এবং লাইটের ব্যাপারে খুবই সেন্সিটিভ, আর তারা আলোতে থাকতেই বেশি পছন্দ করে। এজন্য নিংয়ের গ্রুপ খুবই সতর্কতার সাথে অন্ধকারে জম্বিদের চোখ এড়িয়ে হেঁটে যাচ্ছিল। কিন্তু সেখানে লিন নামের একটি মেয়ের পা মুচকে যাওয়ায় সে হঠাৎ করে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে জম্বিরা তাদের উপস্থিতি টের পেয়ে যায়। তখন গ্রুপের সকলেই সেখানে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় প্রায় কোনোভাবে সেই জম্বির চোখ এড়িয়ে তার টিমমেটের কাছে চলে আসে। এ সময় স্পিকারে এতটাই জোরে সাউন্ড হতে শুরু করে যে সেটি একদম ব্লাস্ট হয়ে যায়। এই সাউন্ড শুনতে পেয়ে সেখানে থাকা সমস্ত জম্বিরা তাড়াতাড়ি দৌড়ে সেদিকে চলে যায়। আর বিষয়টি দুটো গ্রুপের জন্যই বেশ সুবিধাজনক হয়ে ওঠে। দুটো গ্রুপই তখন আলাদা আলাদাভাবে লাইব্রেরির দিকে দৌড়তে থাকে, কিন্তু লিন কোনোভাবেই দৌড়তে পারছিল না। এজন্য তার ফ্রেন্ড তাকে কাঁধে তুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই সে দেখতে পায় যে উপর থেকে ব্লাড পড়ছে। এরপর উপরে তাকাতেই দেখা যায় যে সেখানে একটি জম্বি ঝুলে আছে। এটা দেখে লিনের বন্ধু ডেভিড তখন তাড়াতাড়ি করে তাকে কাঁধে তুলে নিয়ে সেখান থেকে দৌড়তে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত জম্বিটি তাদেরকে ধরে ফেলে এবং লিনের কাঁধে খুব জোরে একটি কামড় দেয়। ডেভিড তখন তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তার গ্রুপের অন্যরা এসে তাকে সেখান থেকে কোনো মতে সরিয়ে নিয়ে যায়। এরপর সেই জম্বিটি খুবই নির্মমভাবে লিনের উপর আক্রমণ করতে থাকে এবং অন্য সব জম্বিরাও সেদিকে দৌড়ে যেতে থাকে। এদিকে ডেভিডকে নিয়ে তার গ্রুপ দৌড়ে লাইব্রেরিতে চলে যায় এবং ফাইনালি দুটো গ্রুপ এক হয়ে যায়। এদিকে নিং এবং তার ভাই নান একে অপরকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, আর তারা দুজন একে অপরকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। আসলে তারা দুজনই দুজনকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছিল। এরপর তারা সবাই মিলে এখানে আর দেরি না করে লাইব্রেরিতে থাকা জিনিসপত্র দিয়ে একটি গেট তৈরি করে ফেলে, যেন জম্বিরা সেখানে কোনোভাবেই প্রবেশ করতে না পারে। এমন সময় ফোন নামের একটি মেয়ে দেখতে পায় যে তার ফোনে একদমই নেটওয়ার্ক পাচ্ছিল না। এমন সময় লি ফুকে জানায় যে গভর্নমেন্টের পক্ষ থেকে ইলেকট্রিসিটি, মোবাইল নেটওয়ার্ক, এমনকি পানির লাইন পর্যন্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। হয়তো সে কারণেই মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছে না। এসব নিয়ে তারা সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এমন সময় সিমিন নামের একজন মেয়ে সকলকে বলে যে এই জায়গা থেকে যেভাবেই হোক তাদেরকে দ্রুত বের হতে হবে। এখানে দেরি না করে এক্ষুনি তাদের বের হওয়া উচিত। কিন্তু অন্য কেউ এতে রাজি হয় না, কারণ বাহিরের পরিস্থিতি এর চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর। এমন সময় একটি ছেলে রেডিওতে শুনতে পায় যে রাত 8টার মধ্যে তাদের স্কুলের ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হবে এবং মিলিটারিরা হেলিকপ্টার দিয়ে সার্ভাইভার্সদেরকে রেস্কিউ করবে। তারা এখানে আরও জানতে পারে যে তাদের এই হাইস্কুলই মূলত জম্বি ভাইরাসের মেইন উৎস। এসব কিছু জানতে পেরে তাদের মধ্যে একজন বলে যে এখান থেকে বের হওয়ার জন্য তাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট করতে হবে, যাতে করে বাইরে যদি কোনো রেস্কিউ টিম থাকে তারা তাদের আওয়াজ শুনতে পেয়ে তাদেরকে সাহায্য করতে এখানে আসে। কিন্তু আবার বেশ কয়েকজন এতে রাজি হয় না, কারণ তাদের ডাউট হচ্ছিল যে যদি এই অ্যানাউন্সমেন্টের আওয়াজ শুনে জম্বিরা তাদের দিকে অ্যাটাক করতে আসে, তো এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এমন সময় নিং কারো পরোয়া না করেই সোজা ব্রডকাস্ট রুমে চলে যায় এবং সেখানে গিয়ে তাদের আটকে থাকার বিষয়টি অ্যানাউন্সমেন্ট করে ফেলে। এমনকি সে সকলকে উদ্দেশ্য করে বলে, যদি স্কুলের আনাচে কানাচে কোথাও কোনো সার্ভাইভার্স থেকে থাকো তাহলে যেভাবেই হোক তোমরা লাইব্রেরিতে জড়ো হও, কারণ এটাই এখন সবার জন্য সবচাইতে সুরক্ষিত জায়গা। নিংয়ের এই ভয়েস স্কুলের প্রত্যেকটি কর্নারেই শুনতে পাওয়া যায়। তার পাশে দাঁড়িয়ে সান নামের একটি ছেলে অনেকবার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শুনছিল না। এমন সময় হঠাৎ করে সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। জম্বিরা পাগলের মতো ছুটোছুটি করে লাইট খুঁজতে থাকে, কারণ এরা ছিল এমন এক ধরনের জম্বি যার কিনা অন্ধকারে ভালোভাবে সার্ভাইভ করতে পারে না। এমন সময় আমরা নাতাশা নামক একটি মেয়েকে দেখতে পাই, যার রক্তাক্ত দেহ মাঠের মধ্যে পড়ে আছে। তবে হঠাৎ করে সে তার চোখ খুলে ফেলে। তার চোখ দুটো খুব ভয়ঙ্কর রকমের সাদা হয়ে গিয়েছিল। এরপর সেও এখন একটি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। এরপর সেও তখন অন্য জম্বিদের সঙ্গে হাঁটতে শুরু করে। এদিকে লাইব্রেরিতে ফা নামের একটি মেয়ে তার বাবাকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে সে কোনোভাবেই তার বাবার সাথে যোগাযোগ করতে পারছিল না। এজন্য সে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তখন তার ফ্রেন্ড লি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসে, কিন্তু ফা আসলে এত বেশি দুশ্চিন্তায় ছিল যে সে এখানে খুবই উত্তেজিত হয়ে যায়, যার ফলে তার বন্ধুদের সঙ্গে এক পর্যায়ে তার ঝামেলা শুরু হয়ে যায়। এমন সময় সান পরিস্থিতির সামনে নিয়ে ফাকে বুঝিয়ে সবাইকে শান্ত করে। সে বলে যে এখন ঝগড়া করার সময় নয়, তাদের সবাইকে শান্ত থাকতে হবে এবং একসাথে এই জায়গা থেকে বের হতে হবে।
এবার ঠিক এমন সময় নান তাদের কাছে এসে সবাইকে উইন্ডো কর্নারে যাওয়ার জন্য ইশারা করে। সেখানে গিয়ে তারা ক্যামেরায় দেখতে পায় যে সব জম্বিরা একসাথে সিরিয়াল ধরে শান্তভাবে কোনো এক জায়গার দিকে যাচ্ছে। তাদের মধ্যে কোনো হিংস্রতার লক্ষণ ছিল না। বিষয়টি তাদের কাছে কিছুটা অদ্ভুত মনে হয়, কারণ এতদিন তারা যে সমস্ত জম্বিদের কথা জেনে এসেছে সেগুলোর সাথে তারা এই সমস্ত জম্বিদের কোনো মিল খুঁজে পাচ্ছিল না। এখন সবাই যখন এসব নিয়ে কথা বলছিল, নিং তখন তাদেরকে বলে, এই বিষয়ে কথা বলার মতো সময় এখন নয়। আমাদের উচিত কাল সকাল পর্যন্ত শান্তভাবে হেলিকপ্টার আসার অপেক্ষা করা। সবাই তখন নিংয়ের কথায় সম্মতি জানায়। এরপর সবাই মিলে সেখানে বিশ্রাম নিতে শুরু করে, কারণ সারাদিন তাদের উপর অনেক ধকল গিয়েছে। এবার ভোর হলে সান সবাইকে ডেকে তোলে এবং তাদেরকে বলে যে তারা যেন রুফটপে গিয়ে হেলিকপ্টারে ওঠার জন্য সব ধরনের জিনিসপত্র ম্যানেজ করে নিয়ে আসে। আর তার কথা মতো সবাই সেগুলো ম্যানেজ করতে গেলে সে ডাইন নামের একজন ছেলেকে বলে, নিংকে এত বেশি ভরসা করো না, যতটুকু সম্ভব ওর কাছ থেকে দূরে থাকো। কিন্তু ডাইন তখন তাকে বলে, এখন কি এই সমস্ত কথা বলার সময় আছে? আমাদের সবাইকে যেভাবেই হোক এখান থেকে সুরক্ষিতভাবে বের হতে হবে। আর তুমি হঠাৎ করে নিংয়ের ব্যাপারে এমন কথা কেন বলছো? সান তখন তাকে বলে, আসলে এমন কিছু ব্যাপার আছে যেটার সম্পর্কে তুমি জানো না। এরপর সে ডাইনকে জানায় যে সে আসলে প্রফেসর রয়ের সাথে নিংয়ের মায়ের বডির উপর একটি রিসার্চ করছিল। আর নিংয়ের মায়ের যে রোগটি হয়েছে সেই রোগটির উপর রিসার্চ করে তারা সেই রোগের সমস্ত কিছু দেখতে পেয়েছিল। আর নিংয়ের মায়ের রোগের সেই ফর্মুলাটি জম্বি ভাইরাসের ফর্মুলার সাথে একদম সিমিলার। তাই হতে পারে জম্বি ভাইরাসের উৎপত্তি সেখান থেকেই হয়েছে। আর নিংয়ের শরীরেও এই ভাইরাস থাকতে পারে। এজন্যই মূলত সান তাকে নিংয়ের কাছ থেকে দূরে থাকতে বলেছিল। এদিকে দেখা যায় প্রাও এবং বাকি সবাই মিলে হেলিকপ্টারে ওঠার জন্য অনেক ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পেয়েছে। ঠিক এমন সময় নান দেখতে পায় যে একটি জম্বি জানালার বাহিরে দাঁড়িয়ে আছে। এদিকে বাকিরাও দেখতে পায় অনেকগুলো জম্বি লাইব্রেরি পর্যন্ত পৌঁছে গিয়েছে। এমনকি জম্বিদের কাছে আইডি কার্ড পর্যন্ত ছিল, কারণ এরা সবাই ছিল স্কুলের স্টুডেন্ট। এটা দেখে সকলেই আরো অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ ইলেকট্রিক গেটে এই আইডি কার্ড শো করেই তারা ইজিলি সেখানে প্রবেশ করতে পারবে। এমন সময় দেখা যায় যে লায়া নামের একজন মেয়ে জানালা দিয়ে লাফিয়ে নামার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই ফায়ার ফোনে অ্যালার্ম রিং বেজে ওঠে এবং সব জম্বিদের ফোকাস সেই লাইব্রেরির দিকে চলে যায়। লায়া যখন জানালা দিয়ে নামছিল তখন সে দেখতে পায় ঠিক তার পেছনে একটি জম্বি খুব ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে আছে। এদিকে ফায়ার ফোনের মধ্যে অ্যালার্ম রিং বেজেই চলছিল, কিন্তু ফা চাইলেও ফোনটি ফেলে দিতে পারছিল না, কারণ সে জানে যে এই সময় ফোন কতটা গুরুত্বপূর্ণ ছিল। যদি পরবর্তীতে তাদেরকে কেউ রেস্কিউ করতে না আসে আর কোনো মতে ফোনটির মাধ্যমে নেটওয়ার্ক পাওয়া যায়, তাহলে তারা এই জায়গা থেকে বেঁচে ফিরতে পারবে। তাই ফা তখন তার ফোনটির সঙ্গে করে নিয়েই লায়া যে জানালা দিয়ে বেরিয়ে গিয়েছে সেই জানালা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এমন সময় সে দেখতে পায় যে লায়ের উপর একটি জম্বি খুবই ভয়ানকভাবে আক্রমণ করেছে। এটা দেখে সে ভয়ে চিৎকার করে তার গ্রুপের কাছে যেতে শুরু করে। গ্রুপের সকলেই তখন জম্বিদের ভয়ে এদিক সেদিক আলাদা হয়ে ছুটছিল, আর জম্বিরাও তাদেরকে তাড়া করছিল। প্রাও আবার তার কাছে সেফটির জন্য একটি বড় ছুরি রেখে দিয়েছিল। এদিকে সকলে দৌড়ে ফায়ার ডোরের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি জম্বিও তাদের সাথে সেখানে চলে যায়। তখন প্রাও তার সেই ছুরিটি দিয়ে সোজা জম্বিটির উপর আক্রমণ করে বসে, যার ফলে এবারের মতো সবাই বেঁচে যায়। এদিকে ফাই এবং তার সাথে আরো দুজন মেয়ে জম্বিদের ভয়ে ছুটে চলছিল, কিন্তু তখনই তার অ্যালার্ম রিং কিছুতেই বন্ধ হচ্ছিল না, যার ফলে সমস্ত জম্বিরা সাউন্ড পেয়ে তাদের দিকে ছুটে আসতে শুরু করে। এটা দেখে আর কোনো উপায় না পেয়ে বাকি দুজন মেয়ে ফাঁকে ছাড়াই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং সব জম্বিরা এসে ফায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ ফাও জম্বিদের হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারে না। এটা দেখে সবাই অনেক কষ্ট পায়, বিশেষ করে ডেভিডিটা কোনোভাবেই মানতে পারছিল না, কারণ ফা ছিল তার বেস্ট ফ্রেন্ড। আর গতকাল সে ফায়ের মতো নাতাশাকেও হারিয়েছে, সেও তার বেস্ট ফ্রেন্ড ছিল। এদিকে এমন সময় সবাই লক্ষ্য করে যে ডেভিডের হাতের মধ্যে একটি ক্ষতচিহ্ন রয়েছে। এটা দেখে সকলেই অনেক ভয় পেয়ে যায় আর তার কাছ থেকে কয়েক পা দূরে সরে যায়। এদিকে ডেভিডও এটা লক্ষ্য করে অনেক ভয় পেয়ে যায়। তার কাছে মনে হচ্ছিল যে সে এক্ষুনি জম্বিতে পরিণত হয়ে যাবে, তাই সে এখানে সবাইকে তার কাছ থেকে দূরে সরে যেতে বলছিল আর সে চিৎকার করে কাঁদছিল। কিন্তু এমন সময় ডেভিডের কাছে সান আসে। সান আসলে ছিল ডেভিডের বড় ভাই। সান তখন ডেভিডকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি যদি সত্যি সত্যি জম্বিতে পরিণত হয়ে যাও তাও আমি তোমার পাশেই থাকব। এটা শুনে ডেভিড অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু তারপরও সে সানকে সবাইকে নিয়ে চলে যেতে বলে। তবে এমন সময় সান ডেভিডের ক্ষতটি চেক করে দেখতে পায় যে এটা আসলে জম্বিদের আক্রমণের কারণে নয়, বরং ডেভিডের হাতের ভেতর একটি কাচের টুকরো ঢুকে গিয়েছিল।
অর্থাৎ তারা সবাই বিনা কারণেই ভয় পাচ্ছিল। এটা দেখে তারা সবাই যেন নিজেদের মাঝে স্বস্তি ফিরে পায়। এদিকে দেখা যায় নিং সহ আরও দুজন অনেক কষ্ট করে রুফটপ পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেখানে গিয়ে তারা রেস্কিউ করতে আসা কয়েকটি হেলিকপ্টার দেখতে পায়, আর তারা সেখানে হেলিকপ্টারগুলোকে সিগন্যাল দিতে থাকে। এ সময় নিং তার বাকি বন্ধুদেরকে ডেকে আনার জন্য সিঁড়ির কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে অনেকগুলো জম্বি উপরের দিকেই উঠে আসছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, আর সে ছাদের দরজা খুলে রেখে উপরে উঠে আসে। এদিকে এই সুযোগে সমস্ত জম্বিরাও সেখানে ঢুকে পড়ে। তাদেরকে দেখা মাত্রই হেলিকপ্টার দিয়ে তাদেরকে ওপেন ফায়ার করা হয়, এবং এতে অনেকগুলো জম্বি সেখানেই মারা যায়। তখন গ্রুপের সকলেই নিজের জীবন বাঁচাতে আবারও নিচে চলে আসে, অর্থাৎ রেস্কিউ টিম তাদেরকে দেখতেই পায় না। এদিকে নিচে আসার পর হঠাৎ করেই তারা দেখতে পায় যে একটি জম্বি তাদের দিকে আসছে। তবে সে আর কেউ নয়, বরং তাদেরই বন্ধু ফা। তাকে এই অবস্থায় দেখে সকলেই ভীষণ কষ্ট পায়। ডেভিড তাকে দেখে নিজের ইমোশন ধরে রাখতে পারে না। সে সিদ্ধান্ত নেয় যে ফাকে সে শেষ বিদায় জানাবে। এজন্য ডেভিড ধীরে ধীরে ফায়ের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সে কিছু বলার আগেই কেউ একজন ফায়ের মাথায় কুড়াল ছুঁড়ে মারে। তখন তারা দেখতে পায় যে কিছু ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্টও তাদের মতোই সুস্থ আছে, আর তারাই ফাকে পুরোপুরি শেষ করে দেওয়ার চেষ্টা করছে। তবে নিজের চোখের সামনে বন্ধুর এমন করুণ পরিণতি দেখে সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কিন্তু এতে তাদের কারো কিছুই করার ছিল না। সেই স্টুডেন্টগুলো ফাকে একের পর এক আঘাত করে একদম শেষ করে দেয়, কারণ ফা এখন কোনো মানুষ নয়, বরং একটি জম্বি। এবার তারা খাওয়ার জন্য ক্যান্টিনে কিছু খাবার খুঁজে পায়। তারা সবাই ভীষণ ক্ষুধার্তও ছিল, তাই তারা সবাই মিলে একসঙ্গে খাবার খাচ্ছিল। কিন্তু ডেভিডের কোনো দিকেই কোনো খেয়াল ছিল না। সে একদৃষ্টিতে একটি ছেলের হাতে থাকা সেই কুড়ালটির দিকে তাকিয়ে থাকে, যেটা দিয়ে সে কিছুক্ষণ আগে ফাকে মেরেছে। ডেভিড এগুলোই কল্পনা করতে থাকে। অন্যদিকে ডাইন তাকিয়ে থাকে একটি ছেলের হাতে থাকা পিস্তলের দিকে। ছেলেটি এই বিষয়টি লক্ষ্য করে ফেলে এবং ডাইনকে সে নিজের আসল পরিচয় দেয়। সে তাকে জানায় যে সে হলো একজন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শুটার। তো এভাবেই আস্তে আস্তে ফিজিক্যাল এডুকেশনের ছেলেগুলো তাদেরকে বলতে শুরু করে, তোমরা কি ভেবেছ গভর্নমেন্ট সত্যিই আমাদেরকে রেস্কিউ করতে হেলিকপ্টার পাঠিয়েছে? এটা ছিল শুধুমাত্র তাদের একটি ট্র্যাপ। তোমরা দেখতে পাওনি ছাদে ওঠার সাথে সাথে কিভাবে তারা আমাদের দিকে ওপেনলি গুলি করতে শুরু করেছে? মূলত তারা আমাদেরকে দেখতে পেয়েও না দেখার ভান করেছে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল আমাদেরকে মেরে ফেলা। কারণ তারা হয়তো ভাবছে আমরা সবাই ইনফেক্টেড, তাই আমাদেরকে উদ্ধার করলে ভাইরাস হয়তো ছড়িয়ে যেতে পারে। এসব কথা শুনে সবাই তখন বিষয়টি বুঝতে পারে এবং চিন্তা করে যে এটাই হয়তো সত্যি। তাই এবার তারা বাঁচার জন্য রুফটপ অর্থাৎ ছাদে যাওয়ার প্ল্যানটি ক্যান্সেল করে ফেলে। এমন সময় মো নামক একটি মেয়ে সবকিছুর জন্য নিংকে দোষারোপ করতে থাকে। সে বলতে থাকে যে নিং যদি সেদিন হুট করে অ্যানাউন্সমেন্ট না করে বসতো, তাহলে জম্বিরাও কখনোই লাইব্রেরির দিকে আসতো না। তবে এসব কথা শুনে সেই শুটার বলে, এই সমস্ত বিষয় নিয়ে কারো উপর দোষারোপ করাটা ঠিক নয়। এই পরিস্থিতির জন্য আমরা কেউ দায়ী নই। এমন সময় নান তার ক্যামেরাটি ওপেন করে। সে তার ক্যামেরায় সবাইকে গতকাল রাতের ফুটেজগুলো দেখাতে থাকে, কারণ এই ফুটেজগুলোর মাধ্যমে সে একটি বিষয় লক্ষ্য করতে পেরেছিল। তো সবাই যখন এই ফুটেজটি দেখে, তখন তারও একটি জিনিস লক্ষ্য করে যে জম্বিগুলো নির্দিষ্ট কোনো একজনকে ফলো করছে, অর্থাৎ কোনো একটি জম্বিকে তারা তাদের লিডার মনে করছে। এটা দেখে তারা সবাই ভাবতে থাকে যে যদি তারা এই জম্বিদের লিডারকে খুঁজে বের করে মেরে ফেলতে পারে, তাহলে হয়তো বাকি জম্বিগুলোর হাত থেকেও তারা বাঁচতে পারবে। কিন্তু নিং এবং মোয়ের এই আইডিয়াটি একদমই পছন্দ হয় না। তারা সঙ্গে সঙ্গেই বলে ওঠে, তোমাদের কি মনে হয় এটা কোনো জম্বি হান্টিং গেম? এ সময় ফিজিক্যাল এডুকেশনের একটি ছেলে এসে তাদেরকে ইনফর্ম করে যে জম্বিরা টেম্পারেচারের ব্যাপারে খুবই সেন্সিটিভ, কারণ সে লক্ষ্য করেছে যখন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন তারা খুব ধীরে চলছিল, আর যখন টেম্পারেচার 40 ডিগ্রিতে পৌঁছায় তখন তারা খুব দ্রুত চলাচল করতে শুরু করে। এজন্য সে বুঝতে পারে যে টেম্পারেচারও জম্বিদের অ্যাক্টিভিটির উপর প্রভাব ফেলছে। এসব নিয়ে ডিসকাস করতে করতে হঠাৎ করে তারা একটি সাইডে চিৎকারের আওয়াজ শুনতে পায়। এরপর তারা দেখতে পায় যে ডেভিড সেই ছেলেটিকে কুড়াল দিয়ে আঘাত করেছে, যে কিনা কিছুক্ষণ আগে তার ফ্রেন্ড ফাকে মেরেছিল। এই ছেলেটির নাম ছিল গাট। এটা দেখে তারা ডেভিডকে বাধা দেয়, কিন্তু সে কিছুতেই গাটকে ছাড়তে চাইছিল না। এবার হঠাৎ করে একজন একটি লাঠি দিয়ে ডেভিডের ঘাড়ের মধ্যে আঘাত করে এবং সে সেখানেই সেন্সলেস হয়ে যায়। ফিজিক্যাল এডুকেশনের ছেলেরা ডেভিডের উপর ভীষণ রেগেছিল, কারণ সে শুধু তাদের ফ্রেন্ডকে মারার চেষ্টাই করেনি, বরং সে জিমনেশিয়ামের দরজা খুলে দিয়েছে যেন জম্বিরা এখানে ঢুকে পড়তে পারে। সান তখন তাদেরকে শান্ত করে বলে, তোমরা দয়া করে কিছু মনে করো না, আসলে ওর মানসিক পরিস্থিতি খুব একটা ভালো নয়।
ওর দুজন কাছের বন্ধুকে চোখের সামনে মারা যেতে দেখেছে, তাই হয়তো সেটাও কোনোভাবেই মানতে পারছে না। তবে আমি কথা দিচ্ছি যে আমি ডেভিডকে নিজে বোঝাবো। তবে এমন সময় নিং লক্ষ্য করে যে তাদের মধ্যে কিন এবং নিক নামক দুজন অনুপস্থিত ছিল। নিং তখন সবাইকে বিষয়টি জানায় এবং ভাবতে থাকে যে তারা হয়তো অনেক বড় কোনো বিপদে পড়েছে, কারণ সকালে যখন জম্বিগুলো লাইব্রেরির দিকে আসছিল তখন সে দেখেছিল যে তারা দুজন লায়ের বডির সামনে দাঁড়িয়ে আছে। নিং তাদেরকে ডাকার পরও তারা লায়াকে ফেলে সেখান থেকে আসতে চাইছিল না। আসলে কিন এবং লায়া অনেক ভালো ফ্রেন্ড ছিল, এজন্য কিন অনেকভাবেই লায়াকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু লায়া ততক্ষণে অলরেডি জম্বি হয়ে যায়। নিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত কিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং লায়ও এখানে তাদের পিছু করতে শুরু করে, কারণ লায়ও এখন অনেক ভয়ানক একটি জম্বি হয়ে গিয়েছে। ফলে নিক এবং কিন এখানে আর কোনো উপায় না পেয়ে সোজা সুইমিং পুলে লাফ দেয়, আর লায়ও তাদের সাথে সেখানে ঝাঁপিয়ে পড়ে। এরপর সেখান থেকে কিন এবং নিক উপরে উঠে যায় এবং দেখতে পায় লায়ের বডি পানিতে ভেসে উঠেছে। এমন সময় সেখানে আর্টস ক্লাবের কিছু ছেলে চলে আসে এবং সেখানে লায়ের পরিচিত একজন পানিতে নেমে তার বডি উপরে উঠিয়ে আনে। এরপর তারা লায়াকে নিয়ে অডিটোরিয়ামের দিকে চলে যায় এবং তাদের সাথে নিক এবং কিনও যায়। এমন সময় ফিজিক্যাল এডুকেশনের কিছু ছেলে ইনভেস্টিগেশনের জন্য সোজা অডিটোরিয়ামে যেতে চায়। তারা ক্যামেরায় সব রেকর্ড করার জন্য নানকেও তাদের সাথে নিয়ে যায়। এদিকে নিং এত রিস্কের মধ্যে কোনোভাবেই তার ভাইকে বাইরে যেতে দিতে চাইছিল না, কিন্তু নান তার বোনের কোনো কথা না শুনেই তাদের সাথে অডিটোরিয়ামে যাওয়ার জন্য রওনা হয়। আর কিছু দূর যেতেই তারা দেখতে পায় যে সমস্ত জম্বিগুলো অডিটোরিয়ামের দিকেই যাচ্ছে। এদিকে দেখা যায় মো লুকিয়ে ডেভিডের রুমে আসে, যেখানে ডেভিডকে লক করে রাখা হয়েছিল, কারণ ডেভিড অনেক অদ্ভুত আচরণ করছিল। তো মো এখানে ডেভিডের সাথে কথা বলে বুঝতে পারে যে সে পুরোপুরি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, সে পাগলের মতো আচরণ করছে। এটা দেখে সে তাকে আর লক না করে রুম থেকে দ্রুত বেরিয়ে যায়। তখন সুযোগ পেয়ে ডেভিড তার রুম থেকে বেরিয়ে দেখতে পায় যে গার্ড রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে এবং তার সব ভেন সবুজ হয়ে গিয়েছে, অর্থাৎ সে হয়তো অলরেডি জম্বিতে ট্রান্সফর্ম হতে শুরু করেছে। এদিকে নান এবং ফিজিক্যাল এডুকেশনের ছেলেগুলো উপর থেকে ক্যামেরা দিয়ে জম্বিগুলোকে দেখছিল। তাদের অ্যাক্টিভিটি দেখে তারা বুঝতে পারে হয়তো তাদের ভার্সিটির ক্লিনার মহিলাটি এই জম্বিদের লিডার, কারণ সবাই তাকে ঘিরেই মুভ করছিল। অন্যদিকে নিংয়ের গ্রুপ অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। এরপর তারা সেটা চেক করতে যায়। তখন তারা দেখতে পায় যে গার্ড পুরোপুরিভাবে জম্বি হয়ে গিয়েছে, কিন্তু তাদের কোনো আইডিয়াই ছিল না যে এই ঘটনা কখন ঘটল। এমনকি তার মাথায় সেই কুড়ালটিও আটকে ছিল। এ সময় তারা মোয়ের চিৎকার শুনতে পায় যে সে হাত পা বাঁধা অবস্থায় রুমে লক হয়ে আছে। তাদের আর বুঝতে বাকি থাকে না যে সবকিছু ডেভিডই করেছে। তখন গার্ডের ফ্রেন্ড রিয়ন দ্রুত সেখানে এসে ডিরেক্ট গার্ডকে শুট করে সেখানেই মেরে ফেলে। এই সুযোগে ডেভিড জম্বিদের দিকে এগিয়ে যেতে থাকে এবং তাদেরকে বলতে শুরু করে, আমাকে তোমরা তোমাদের সাথে নিয়ে যাও, আমি তোমাদের সাথে থাকতে চাই। জম্বিরা এসব শুনে তার থেকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই রিয়ন সেখানে এসে ডেভিডের পায়ে শুট করে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল যে ডেভিড এখন সবার জন্যই বিপজ্জনক। তবে এমন সময় নিং এবং তার বন্ধুরা এসে রিয়নকে তাকে শুট করতে বাধা দিচ্ছিল। এদিকে এমন সময় অডিটোরিয়ামের দিক থেকে কিছু শব্দ শোনা যায়, ফলে জম্বিরা তখন পাগলের মতো সেদিকে ছুটে যেতে থাকে। এই সুযোগে নিং এবং তার বন্ধুরা মিলে রিয়নকে কন্ট্রোল করে ডেভিডকে সেখান থেকে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বিষয়টি আর্টস গ্রুপের জন্য কষ্টদায়ক হয়ে ওঠে, কারণ তারা যখন অডিটোরিয়ামে ছিল তখন জম্বিরা সব হঠাৎ করেই সেখানে ঢুকে পড়ে। তাই জম্বিদের হাত থেকে বাঁচতে কাং নামক একটি ছেলে বন্দুক বের করে তাদেরকে গুলি করতে থাকে। এই সুযোগে বাকি সবাই জিমনেশিয়ামের দিকে যেতে থাকে, কারণ এটাই এখন ছিল তাদের জন্য সবচাইতে সুরক্ষিত জায়গা। এদিকে এ সময় কাংয়ের বুলেট শেষ হয়ে যায় এবং সব জম্বিরা এসে তার উপর হামলা করে দেয়। তার বন্ধুরা এতে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। এক পর্যায়ে জম্বিরা তার বডিটি ভয়ঙ্করভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে খেতে শুরু করে। এদিকে নিং, ডাইন এবং তার বাকি সঙ্গীরা মিলে শেল্টারের জন্য ডেভিডকে রিসার্চ রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে পল নিংয়ের দিকে বন্দুক তাক করে। তখন জানা যায় যে আসলে তার পায়ে জম্বিরা কামড় দিয়েছে, আর সে জানে যে সে অল্প কিছুক্ষণের মধ্যেই জম্বিতে পরিণত হয়ে যাবে। তাই সে নিজেও এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর সে কাঁদতে কাঁদতে বন্দুকটি নিংয়ের দিক থেকে সরিয়ে ফেলে, আর সে ডিরেক্ট সেখানে ডেভিডকে গুলি করে দেয়। এরপর সে বাকি বুলেট দিয়ে নিজেকেই মেরে ফেলে। এসব দেখে নিং এবং ডাইন অনেক কষ্ট পায়। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ডাইনের তখন মনে পড়ে যায় যে সান লুকিয়ে লুকিয়ে তাকে একবার বলেছিল যে সে এবং প্রফেসর রয় নিংয়ের মায়ের ডিজিজের উপর একটি রিসার্চ করছিল এবং তার প্রতিকার খুঁজে বের করার চেষ্টা করছিল।
একথা শুনে নিং ভীষণ অবাক হয়ে যায়। তারা দুজন তখন একসঙ্গে রিসার্চ রুমে ঢুকে পড়ে। এরপর আমরা কিছুদিন আগের ঘটনা দেখতে পাই। প্রফেসর রয় তার চেম্বারে কিছু গরিব মানুষদেরকে ডেকেছিলেন। সেখানে তাদের মধ্যে ভার্সিটির ক্লিনার লেডিও ছিল, যাকে বর্তমানে জম্বিদের লিডার হিসেবে সন্দেহ করা হচ্ছে। প্রফেসর রয় মূলত এমন একটি মেডিসিন ক্রিয়েট করতে চাচ্ছিলেন যা মানুষের প্রত্যেকটি ডিজিজের জন্য কার্যকর হবে। আর এই মেডিসিনের প্রোটিন সে কালেক্ট করেছিল জেলিফিশের বডি থেকে। নিংয়ের মায়ের এই অদ্ভুত ডিজিজের জন্য সে কিওর হিসেবে এটাকে ইউজ করতে চাইছিল। মেডিসিনটি তৈরি করার জন্য সে দিনরাত না ঘুমিয়ে গবেষণা চালিয়ে যায়। তবে মেডিসিনটি সত্যি কার্যকর হবে কিনা সেটির এক্সপেরিমেন্ট করার জন্য তার হিউম্যান বডির প্রয়োজন ছিল। এজন্য এক্সপেরিমেন্টাল বডি হিসেবে সে টাকার বিনিময়ে গরিব মানুষদের উপরে এই মেডিসিনটি অ্যাপ্লাই করছিল। আর সর্বপ্রথম তিনি ক্লিনার লেডির উপরে এটাকে অ্যাপ্লাই করে। মহিলাটিকে যখন প্রফেসর রয় এই প্রপোজাল দেয় তখন সে খুশি মনে রাজি হয়ে যায়, কারণ তার ছেলে আসলে ড্রাগ অ্যাডিক্টেড ছিল। তাই তার ছেলে তাকে টাকার জন্য সবসময় প্রেশার ক্রিয়েট করত। তো সেই মেডিসিনটি অ্যাপ্লাই করার কিছুদিন পরেই দেখা যায় যে তার শরীর থেকে ঘামের পরিবর্তে পিচ্ছিল কোনো পদার্থ বের হতে শুরু করে। সে দিন দিন অসুস্থ হয়ে যেতে থাকে। এমনকি একদিন ভার্সিটিতে হঠাৎ নিংয়ের সাথে তার দেখা হয়ে গেলে সে নিজেও বুঝতে পেরেছিল ক্লিনার লেডির শরীর বেশি একটা ভালো নেই, কিন্তু সে আসল কাহিনী তখনও বুঝে উঠতে পারেনি। নর্মাল অসুস্থতা মনে করে সে তাকে হসপিটালে যেতে বলে। তবে ক্লিনার লেডির শরীর ক্রমে দুর্বল হতে থাকে। এরপর সে প্রফেসর রয়ের কাছে গেলে তিনি তাকে কিছুদিন মেডিসিন অ্যাপ্লাই না করার পরামর্শ দেন, কিন্তু এতে মহিলাটি রাজি হয় না, কারণ তার ড্রাগ অ্যাডিক্টের ছেলে তাকে টাকার জন্য টর্চার করছিল। আর সে মেডিসিন নিলেই তো টাকা পাচ্ছে। তো মহিলাটির কথা শুনে প্রফেসর রয় তখন তাকে আরেক ডোজ মেডিসিন দেয়। এবার মহিলাটি সেখান থেকে যাওয়ার পর প্রফেসর রয় তার রিপোর্ট চেক করে খুবই অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে প্রোটিন আসলে মানুষের শরীরে খুব বাজেভাবে ইফেক্ট করছে, কিন্তু তিনি তখনও বুঝে উঠতে পারছিলেন না যে আসলে এর পরিণতি পরবর্তীতে কি হতে পারে। কিছুদিন পর ক্লিনার লেডির শরীর থেকে অনবরত পিচ্ছিল পদার্থ বের হতে থাকে এবং তার সমস্ত ভেন গ্রিন কালার হয়ে যায়। দিন দিন সে ভীষণ আক্রমণাত্মক হয়ে উঠছিল। এরপর দেখতে দেখতে সে পরিণত হয়ে গিয়েছিল ভয়ানক এক জম্বিতে। আর এখান থেকেই মূলত জম্বি ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। এরপর দেখা যায় নিং রিসার্চ রুম থেকে প্রফেসর রয়ের একটি ডায়েরি খুঁজে পায়, যেটি পড়ার পরই তার কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। নিং এবং ডাইন তখন নিজেদের মধ্যে ডিসকাস করে এটিও বুঝতে পারে যে প্রফেসর রয়ের প্রোটিন কালেকশন এবং মেডিসিন ক্রিয়েট করার পেছনে তাদের বন্ধু সানেরও সহযোগিতা ছিল। আর এসব কারণে নিং যখন কিছুদিন আগে প্রফেসর রয়কে রিসার্চে হেল্প করার জন্য প্রপোজাল দিয়েছিল তখন সে সরাসরি তাকে রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু তখন তার কোনো আইডিয়াই ছিল না যে প্রফেসর রয় জেলিফিশ নিয়ে এত ভয়ঙ্কর রিসার্চ করছে। এরপর ডাইন সেখানে একটি ইউএসবি পোর্টাল খুঁজে পায়। সেখানে কি আছে তা চেক করার জন্য তারা দুজন কম্পিউটার রুমে যেতে থাকে, কিন্তু হঠাৎই তারা দেখতে পায় যে গ্লাসের বাহিরে পল দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। ততক্ষণে সে পুরোপুরি জম্বি হয়ে গিয়েছিল। তাকে দেখে নিং এবং ডাইন দুজনেই টেবিলের আড়ালে লুকিয়ে পড়ে। এ সময় তাদের মনে পড়ে যায় যে তাদের একজন বন্ধু মারা যাওয়ার আগে তার কাছে একটি পিস্তল ছিল। তারা সিদ্ধান্ত নেয় যে পিস্তলটি দিয়ে তারা পলকে শুট করবে। ডাইন তখন গ্লাসের কাছে গিয়ে পলের অ্যাটেনশন অন্যদিকে নেওয়ার ট্রাই করছিল। আর এই সুযোগে নিং বাহির থেকে পিস্তলটি নিয়ে আসার জন্য যায়, কিন্তু সেটা নেওয়ার সময় পল তাকে দেখে ফেলে এবং এক পর্যায়ে তাকে কোনো মতে শুট করে দেয়। এরপর তারা দুজন সেখানে পাওয়া ইউএসবি পোর্টালটি নিয়ে সোজা চলে যায়। এটি মূলত ছিল একটি পেন ড্রাইভ। তারা পেন ড্রাইভটি নিয়ে সোজা চলে আসে কম্পিউটার রুমে। তারা কেউই আসল সত্যটা জানার জন্য এখানে আর অপেক্ষা করতে পারছিল না। অন্যদিকে দেখা যায় সানের গ্রুপ অনেক চেষ্টার পর ফাইনালি জিমনেশিয়ামে চলে যেতে সক্ষম হয়েছে, কিন্তু এখানে আসতে গিয়ে তারা তাদের দুজন ফিজিক্যাল এডুকেশনের বন্ধুদেরকে হারিয়েছে। তারপর আবার তারা এখানে আসার পর দেখতে পায় যে নিং এবং ডাইনকে কোথাও পাওয়া যাচ্ছে না। এসব কিছুর জন্য সান তখন মোকে ব্লেম করতে থাকে, কারণ মো যদি ডেভিডকে আনলক না করত তাহলে হয়তো এসব কিছুই হতো না। এমনকি মো নিজেও নিজেকে দোষারোপ করছিল। এরপর তারা সবাই একসাথে ক্যামেরায় জম্বিদের অ্যাক্টিভিটিগুলো খেয়াল করছিল। সবকিছু ভালোভাবে লক্ষ্য করে তারা বুঝতে পারে যে কোনো জম্বি অন্য কোনো সুস্থ মানুষকে অ্যাটাক করে জম্বিতে ট্রান্সফার করে ফেলার পর তাদের দুজনের মধ্যে খুব ক্লোজ একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়ে যায়। ভিডিও ফুটেজগুলো খুব ভালো করে দেখে তারা একদম শিওর হয়ে যায়, কারণ সে সর্বপ্রথম জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়েছিল। কিন্তু সে জম্বিতে কিভাবে কনভার্ট হয়েছে এটা তো সান এবং তার গ্রুপের কেউই জানে না। তবে এমন সময় তাদের মনে পড়ে যায় তিনি আসলে মেইনলি সায়েন্স বিল্ডিং এর ক্লিনিং এর দায়িত্বে ছিল। তখন তারা বিষয়টি কিছুটা আন্দাজ করতে পারে। মো তখন তাদেরকে সাজেশন দেয় যে যদি কোনোভাবে ক্লিনার লেডিকে মেরে ফেলা যায়
তাহলে হয়তো বাকি জম্বিদেরকে নিয়ন্ত্রণ করা সহজ হতে পারে। কিন্তু অন্যরা এই বিষয়টির সাথে একমত নয়, কারণ এতে অন্য জম্বিগুলো আরো বেশি ক্ষেপে গিয়ে তাদেরকে অ্যাটাক করতে পারে। এরপর তারা সবাই চিন্তা করতে থাকে যে যদি কোনোভাবে ক্লিনার লেডিকে ইমোশনালভাবে কন্ট্রোল করা যায় তাহলে অন্যরাও হয়তো তাদের কন্ট্রোলে চলে আসবে। আর তারও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে যে জম্বিরা নর্মাল থাকা অবস্থায় প্রতিদিন যা করত জম্বি হয়ে যাওয়ার পরও সেটি ধরে রেখেছে। ক্লিনার লেডি এখনো প্রতিদিন সকালে সায়েন্স বিল্ডিংয়ে যায় ক্লিন করার জন্য, আর এটি তাদের জন্য সেই লেডি ক্লিনারকে ক্যাপচার করার দুর্দান্ত একটি সুযোগ। এখন এই বিষয়গুলো নিয়ে সবাই একমত ছিল। তারা নিজেদের মধ্যে ডিসকাস করছিল যে কে এই বিষয়ে লিড করবে, কে অন্যান্য জম্বিগুলোর অ্যাটেনশন ব্রেক করার ট্রাই করবে, আর বাকি সবার মধ্যে কে কি দায়িত্ব পালন করবে। এরপর অন্যদিকে আমরা কম্পিউটার ল্যাব দেখতে পাই। নিং এবং ড্যান সেখানে ভিডিও দেখছিল। তারা সেখানে প্রফেসর রয়ের একটি স্পিচ খুঁজে পায় যে অনেক বছর আগে প্রফেসর রয় এবং নিংয়ের মা একই সায়েন্স ল্যাবে রিসার্চ করত। সেখানে হঠাৎ করে কলেজের ভেতরে একটি ঝামেলা হওয়ার কারণে নিংয়ের মা জব ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। তবে এর পেছনে আসলে অন্য একটি কারণ ছিল। মূলত নিংয়ের মা আসলে সেই সময় ছিল প্রেগনেন্ট। এজন্য সে কাউকে কিছু না বলেই নিংকে তার অন্য ফ্যামিলি মেম্বারদের কাছে রেখে কোনো এক জায়গাতে চলে যায়। আসলে নিংয়ের মায়ের আগে একটি সংসার ছিল, তবে অনেক বছর আগে তার সংসারটি ভেঙে যায়। সে নিংকে নিয়েই রিসার্চ ল্যাবের জবের মাধ্যমে তার জীবন কাটাচ্ছিল। কিন্তু সেখানে যাওয়ার পর তার এমন একটি ভুল হয়ে যায় যেটার জন্য সে এখন প্রেগনেন্ট, তা আবার বিয়ে না করেই। আর এই লজ্জা লুকোনোর জন্য সে নিজেকে একদম আড়াল করে ফেলে। এই ঘটনার পর প্রায় 3 বছর সময় পার হয়ে যায়। দেখা যায় নিংয়ের মায়ের কোল জুড়ে এখন নানু রয়েছে। নিংয়ের মা তখন নানকে নিয়ে আবারও নিংয়ের কাছে ফিরে আসে আর নিংয়ের সাথে নানকে পরিচয় করিয়ে দেয়। এভাবেই শুরু হয় তাদের নতুন এক জীবন। তবে পূর্বের ঝামেলার কারণে নিংয়ের মা তার জবে ফিরে যায় না, বরং পরিবার চালানোর জন্য সে একটি রেস্টুরেন্টে ওয়েটারের জব করতে শুরু করে। এভাবেই প্রায় অনেকগুলো বছর সময় পার হয়ে যায়। আর হঠাৎ করে একদিন তার সাথে প্রফেসর রয়ের দেখা হয়ে যায়। রয় তখন তার সাথে একজন রিসার্চারের পরিচয় করিয়ে দেয়। তার নাম ছিল তাইকন। সে একটি সিক্রেট মেডিসিন নিয়ে রিসার্চ করছিল, যার জন্য তার এক্সপেরিমেন্টাল বডির প্রয়োজন ছিল। তার কন্ডিশন ছিল যে মেডিসিনটি কমপ্লিট না হওয়া পর্যন্ত বিষয়টি পুরোপুরি গোপন রাখতে হবে। নিংয়ের মা এই কন্ডিশনে রাজি হয়ে যায় এবং তাদের সাথে আবারও জয়েন করে ল্যাবে ফিরে যায়। এই প্রজেক্টটির নাম ছিল এনিসং। মেনলি এই রিসার্চে ইমোর্টাল সেল নিয়ে গবেষণা করা হয়, যেগুলো মৃত্যুর পরেও জীবিত থাকতে পারে। এদিকে তাইকনের ফ্যামিলি মেম্বাররাও এই এক্সপেরিমেন্টে ইনভলভ ছিল, যাদের উপর কিছু মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছিল। কিন্তু নিংয়ের মা হঠাৎই একদিন দেখতে পায় যে তাইকনের ফ্যামিলির একটি ছেলে আছে যার নাম হচ্ছে জু। সে একজন প্লে বয়। তো একদিন সে নাইট ক্লাবে গিয়ে অনেকগুলো মেয়ের সাথে ড্রিঙ্ক করছিল। যেহেতু তার উপর এক্সপেরিমেন্ট চলছিল, এজন্য এটি দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। সে ভয় পাচ্ছিল জুয়ের মেডিসিনের কোনো ইফেক্ট যদি অন্যদের উপরেও ছড়িয়ে যায়। এজন্য সে বিষয়টি বাকিদেরকে জানাতে দ্রুত রিসার্চ রুমে যেতে থাকে। কিন্তু তার আগেই জু নেশাগ্রস্ত হয়ে তার কিছু বন্ধুদেরকে নিয়ে রিসার্চ রুমে চলে যায়। সেখানে একজন মহিলা ডক্টর ছিল, যে কিনা জেলিফিশ এবং ইমোর্টাল সেলগুলো নিয়ে মেডিসিন তৈরি করছিল। জু এবং তার বন্ধুরা তাকে দেখা মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর সেই ডক্টর এখানে নিজের সম্মান বাঁচানোর জন্য তার হাতে থাকা ইনকমপ্লিট মেডিসিনের ইনজেকশনটি জুয়ের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। এতে জু রেগে গিয়ে ডক্টরের মাথায় বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। এদিকে নিংয়ের মা সেখানে পৌঁছে দেখতে পায় যে তার অ্যাসিস্ট্যান্টের নিথর দেহ ফ্লোরে পড়ে আছে। এবার কিছুদিন পর দেখা যায় সেই ইনজেকশনের ইফেক্টে জু পাগলের মতো আচরণ করছিল। আর জু ছিল তাইকনের একমাত্র ছেলে। এজন্য সে রেগে গিয়ে নিংয়ের মাকে রিসার্চ থেকে সাসপেন্ড করার অর্ডার করে এবং সে আরো বলে যে তারা যেন নিংকেও এই ডেঞ্জারাস এক্সপেরিমেন্টের পার্টিসিপেন্ট বানায়। সে আসলে নিংয়ের মায়ের উপরে রাগ থেকে এই ডিসিশন নিয়েছিল। এ সময় নিংয়ের মা জুকে সুস্থ করার জন্য অনেক ধরনের মেডিসিনের উপর রিসার্চ করছিল। এক্সপেরিমেন্টের জন্য একটি ইনজেকশন সে নিজেকেই পুশ করে দেয়, কিন্তু সাথে সাথে এর কোনো রিয়েকশন হয় না। এদিকে কিছুদিন পর দেখা যায় যে জু একদম কোমায় চলে যায়। এতে তাইকন নিংয়ের মায়ের উপর আরো বেশি রেগে যায় এবং সে সঙ্গে সঙ্গে নিংকে এক্সপেরিমেন্টে জয়েন করার জন্য বলে। এবার একদিন সন্ধ্যায় নিংয়ের মা এবং প্রফেসর রয় কথা বলছিল। নিংয়ের মা তখন অলরেডি অসুস্থ হতে শুরু করেছিল। আর এখানে জানা যায় যে নিংয়ের ভাই নান আসলে প্রফেসর রয় এবং তার মায়ের ছেলে। আসলে অনেক বছর আগে তারা একটি রিলেশনশিপে ছিল। তারা একে অপরকে খুবই ভালোবাসত, আর এজন্যই মূলত তখন তাদের অফিসে ঝামেলা ছিল। কিন্তু কেউ তখন জানত না যে তিনি প্রেগনেন্ট। আর তাদের ভালোবাসার সম্পর্কটি মূলত এই কারণেই পূর্ণতা পায়নি, কারণ প্রফেসর রয়ের একটি পরিবার রয়েছে। তবে প্রফেসর রয় জানত না যে নান আসলে তারই ছেলে। আর আজকে যখন সে এটা জানতে পারে,
তখন সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তবে সে এখানে টাইকনের বিরুদ্ধে কোনো কথাই বলে না, কিন্তু সে সিক্রেটলি এই এক্সপেরিমেন্ট ইস্যুতে নিংকে অ্যাভয়েড করতে থাকে, কারণ সে কিছুতেই চাইছিল না যে এর কোনো প্রভাব নিংয়ের উপরে পড়ুক। এমনকি সে এখন জেলিফিশ থেকে এমন একটি মেডিসিন তৈরি করার চেষ্টা করছে যা নিংয়ের মায়ের অসুখ পুরোপুরি সারিয়ে তুলতে পারবে। আর এই পুরো বিষয়টি নিংয়ের কাছে ক্লিয়ার করার জন্য তখন প্রফেসর রয় একটি ভিডিও তৈরি করে রেখেছিল, যার ফলে বর্তমানে নিংয়ের কাছে সবকিছু একদম পরিষ্কার হয়ে যায়। তবে এসব কিছু দেখে নিং অনেক হতাশ হয়ে যায়, আর সে রাগ করে কম্পিউটার স্ক্রিন বন্ধ করে দিয়ে সেখান থেকে মেডিসিন রুমে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে সেখানে কিছু সিরাম আলাদা করে রাখা আছে। সে মনে করে যে এটি তার মায়ের চিকিৎসার জন্য রাখা হয়েছে। এখন তার যে করেই হোক এই সিরামগুলো তার সঙ্গে নিয়ে যেতেই হবে। অন্যদিকে দেখা যায় যে সানের গ্রুপ অলরেডি তাদের প্ল্যান মতো কাজ শুরু করে দিয়েছে। তারা মূলত জম্বি লিডারকে ক্যাপচার করার ট্রাই করছিল। তারা সবাই সায়েন্স ল্যাবে গিয়ে ক্লিনার লেডির জন্য অপেক্ষা করছিল। এবার একজন যখনই দেখতে পায় যে ক্লিনার লেডি সময় মতো ল্যাবে ঢুকে পড়েছে, তখন সে একটি রঙিন কাপড় দেখিয়ে সবাইকে সিগন্যাল দিতে শুরু করে। সবাই তখন তাদের হাতে যা কিছু ছিল সবকিছু নিয়ে খুব সতর্কতার সাথে এগিয়ে যায়। আর তারা মনে মনে চিন্তা করতে থাকে যে যেভাবেই হোক অন্য জম্বিগুলো এখানে চলে আসার আগে ক্লিনার লেডিকে তাদের ক্যাপচার করতে হবে। এবার আমরা কিছুদিন আগের ঘটনা দেখতে পাই, যখন প্রচণ্ড গরমে সেই হাইস্কুলের সিকিউরিটি হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর একই সময় সেদিন ক্লিনার লেডিও অজ্ঞান হয়ে যায়। সে যখন অজ্ঞান হয়ে পড়েছিল তার চারপাশটা তখন রক্ত দিয়ে ভরে গিয়েছিল। আবার দেখা যায় যেসব স্টুডেন্টের উপর মেডিসিনগুলো অ্যাপ্লাই করা হয়েছিল তারা সকলেই সেদিন অসুস্থ হয়ে পড়ে। মূলত তাদের সবার উপরেই এক্সপেরিমেন্ট করা হয়েছিল। আর সে একই দিনে একে একে সকলেই জম্বিতে পরিণত হয়ে যে যার মতো করে এদিক ওদিক ছড়িয়ে পড়তে শুরু করে। এবার আমরা বর্তমান সময়ের ঘটনা দেখতে পাই। সানের গ্রুপের সকলেই সেই ক্লিনার লেডির কাছ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছুরি, কাঁচি, হক স্টিক অর্থাৎ যে যা কিছু পেয়েছিল সবকিছু নিয়েই তৈরি ছিল, যাতে করে তাকে তারা জীবিত ক্যাপচার করতে পারে। তবে ঠিক এমন সময় সেখানে ডাইন এবং নিং চলে আসে। ক্লিনার লেডিকে এরকম ভয়ঙ্কর অবস্থায় দেখে তারা দুজনেই দাঁড়িয়ে পড়ে। নিংয়ের তখন একটি কথা মনে পড়ে যায় যে সে যখন লাস্ট টাইমে লেডিকে দেখেছিল তখন তিনি ঠিক এখানে এভাবে দাঁড়িয়েছিল। নিং খুব ভয়ে ভয়ে তাকে পেছন থেকে ডাক দেয়। তার ডাক শুনে ক্লিয়ার লেডি পেছনে ঘুরে তাকায়। নিং তখন তাকে প্রশ্ন করে, তোমার সাথে আমার লাস্ট টাইম এখানেই দেখা হয়েছিল, তুমি কি আমাকে চিনতে পারছো? কিন্তু সে তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধু ভয়ঙ্কর চোখ দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। এদিকে সানের গ্রুপের সবাই তখন ভাবছিল কোনোভাবেই এই ক্লিনারের মনোযোগ অন্যদিকে নেওয়া যাবে না, যেভাবেই হোক তাকে এদিকে নিয়ে আসতে হবে, তাছাড়া তারা তাকে ক্যাপচার করতে পারবে না। তো ক্লিনার লেডির মনোযোগ তাদের দিকে নেওয়ার জন্য নান সেখানে সাউন্ড করতে শুরু করে, যেন এই সাউন্ড শুনে লেডি ক্লিনার তার দিকে এগিয়ে যায়। এদিকে দেখা যায় সেই লেডি ক্লিনার তাকে অ্যাটাক করার জন্য তার দিকে যেতে থাকে, কারণ শব্দের প্রতি সে আকৃষ্ট হচ্ছিল। কিন্তু নিং এখানে নিজের ভাইকে বাঁচানোর জন্য এক মুহূর্তও দেরি না করে লেডি ক্লিনারের পেছনে দৌড়তে শুরু করে। তবে এমন সময় মো তাকে আটকে ফেলে। প্ল্যান মোতাবেক সান সেই লেডি ক্লিনারকে ধরে ফেলে। এরপর সবাই মিলে তাকে একটি রুমে নিয়ে যায় এবং তার মুখ একটি কালো কাপড় দিয়ে আটকে ফেলে। যদিও বিষয়টি বেশ জটিল ছিল, তারপরও সবকিছুই তাদের প্ল্যান মতোই হচ্ছিল এবং তার কাছে থাকা বন্দুক দিয়ে লেডি ক্লিনারের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। এতে সকলেই তার উপর ভীষণ রেগে যায়, কারণ তারা সারা রাত ধরে যা প্ল্যান করেছে সেই সব প্ল্যান সাকসেস হতে গিয়েও ডাইনের জন্য পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তবে ডাইন এবং নিং তো এই প্ল্যানের ব্যাপারে কিছুই জানত না, এজন্য তারা এখানে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় দেখা যায় যে বাকি জম্বিগুলো একে একে তাদের ওয়ার্ক প্লেসে যেতে শুরু করে, যার ফলে তারা কেউ বুঝতে পারছিল না যে এখন তারা কি করবে। অন্যদিকে দেখা যায় যে প্রফেসর রয় হসপিটালে নিংয়ের মায়ের বেডের পাশে বসে আছে, আর সে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তারা আসলে দুজন দুজনকে ভীষণ ভালোবাসত, তাই সে চায় যে যে করেই হোক তার ভালোবাসার মানুষটি সুস্থ হয়ে উঠুক। মূলত তার রিকভারির জন্য একটি অ্যান্টিডটের প্রয়োজন ছিল, সেটাই প্রফেসর রয়ের কাছে ছিল না, সেটা ছিল টাইকনের রিসার্চ রুমে। এই অ্যান্টিডটের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, যা পে করা প্রফেসর রয়ের পক্ষে সম্ভব নয়। আবার যেহেতু নিংয়ের মায়ের উপর টাইকনের ভীষণ রাগ ছিল, তাই সেও এ ব্যাপারে প্রফেসর রয়কে কোনো প্রকার হেল্প করছিল না। কিছুক্ষণ পর প্রফেসর রয় হসপিটালের বারান্দা থেকে দাঁড়িয়ে দেখতে পায় যে দূরে তার স্কুলের সবগুলো বিল্ডিংয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা দেখে সে অনেক হতাশ হয়ে ভাবতে থাকে যে কত হাজার হাজার মানুষের ডিজাস্টারে মারা যাচ্ছে। এসব দেখে তার অনেক কষ্ট হয়। এ সময় সেখানে টাইকন তার ফোর্স পাঠায় নিংয়ের মা এবং প্রফেসর রয়কে তার পুরনো লাইব্রেরিতে নিয়ে যাওয়ার জন্য।
তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার পর নিংয়ের মায়ের রিপোর্টে দেখা যায় যে তার বডির সেল অনেকটা রিকভার হতে শুরু করেছে। তার মানে প্রফেসর রয় যে মেডিসিনটি আবিষ্কার করেছিল সেই মেডিসিনটি সত্যিই কাজ করছে। প্রফেসর রয় এতে ভীষণ খুশি হয়ে যায়। আর এটা যখন তাইকুন দেখতে পায় তখন সেই মেডিসিনটি নিজের ছেলের উপর প্রয়োগ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তবে প্রফেসর রয় শুধুমাত্র দুটো মেডিসিনই তৈরি করেছিল, যার একটি অলরেডি নিংয়ের মায়ের শরীরে অ্যাপ্লাই করা হয়েছে আর অন্যটি রয়েছে প্রফেসর রয়ের রিসার্চ রুমে। এমন সময় তাইকুন খুব ভালোভাবে স্বীকার করে নেয় যে তারই গবেষণার জন্য স্কুলটিতে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, কারণ এই সমস্ত গবেষণার মেইন ছিল সে। তাইকুন তখন সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক রিসার্চ রুম থেকে মেডিসিনটি সে নিয়ে আসবে। এজন্য সে তার ফোর্স রেডি করতে থাকে, কারণ সেখানে প্রচুর পরিমাণে জম্বিরা রয়েছে। এদিকে প্রফেসর রয় সবসময় নিং এবং তার ভাইয়ের সেফটি নিয়ে খুবই সচেতন ছিল। এজন্য সে এখানে তাইকুনকে অনেক রিকোয়েস্ট করে যে তারা যেন যেভাবেই হোক নিং এবং নানকেও সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। তাইকুনও তখন তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু সে এখানে তাকে জানায় যে সে শুধুমাত্র নিং এবং নানকে নিয়ে আসতে পারবে, অন্য কোনো মানুষকে সে নিয়ে আসতে পারবে না, কারণ তার হেলিকপ্টারে এত মানুষের জায়গা নেই এবং তাদের দুজনকে সেখান থেকে সুরক্ষিতভাবে বের করে নিয়ে আসার পর তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। প্রফেসর রয় তখন তার কথায় রাজি হয়ে যায় এবং সে নিজেও এখানে তাইকুনের সঙ্গে হেলিকপ্টারে উঠে পড়ে নিং এবং নানকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য। এদিকে সমস্ত স্টুডেন্টরা তখনই চিন্তা করছিল যে তারা কিভাবে এই জম্বিগুলোর হাত থেকে মুক্ত হতে পারবে। তবে এমন সময় দেখা যায় যে জম্বিগুলোর ক্লাস টাইম শুরু হয়ে যায়, আর যেহেতু এই জম্বিগুলো তাদের প্রতিদিনের রুটিন মোতাবেক চলত তাই তারা নিজেদের মতো করে তাদের ওয়ার্ক প্লেসে ফিরছিল। এমন সময় একজন জম্বি স্টুডেন্ট সেখানকার দরজায় বারবার নক করতে থাকে। সবাই তখন অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ জম্বিটি যেভাবে নক করছিল তাতে যে কোনো সময় দরজাটি খুলে যেতে পারে। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে এখন তারা কি করবে। তবে হঠাৎ করেই মোয়ের মাথায় একটি আইডিয়া আসে। সে এখানে সবাইকে বলে, যেহেতু আমরা জম্বিদের লিডারকে মেরে ফেলেছি, তাই এখন যদি কোনোভাবে ঠিক তার মতোই একজন সেকেন্ড জেনারেশন জম্বি আমরা ক্রিয়েট করতে পারি তাহলে হয়তো বিষয়টি কিছুটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। যেহেতু তারা আগেই লক্ষ্য করেছিল যে সুস্থ মানুষেরা যে জম্বিগুলোর দ্বারা আক্রান্ত হয় তারা ঠিক সেই জম্বির মতোই আচরণ করে, এজন্যই মূলত তার মাথায় এই চিন্তাটি এসেছে। কিন্তু তার এই কথার মানে সকলে ঠিক বুঝে উঠতে পারছিল না। তবে নিং ঠিকই বুঝে গিয়েছিল যে মৌ আসলে কি বোঝাতে চাইছে। সবকিছু বুঝতে পেরে সে সিদ্ধান্ত নেয় যে সবাইকে বাঁচানোর জন্য সে নিজেই তার লাইফ স্যাক্রিফাইস করবে। এজন্য সে আর কোনো কথা না বাড়িয়ে একটি ইনজেকশন নিয়ে ক্লিনার লেডির পড়ে থাকা বডির কাছে চলে যায় এবং তার শরীরে ইনজেকশন পুশ করে সেখান থেকে ব্লাড নিয়ে নেয়, যেন সে এটা এখন নিজের শরীরে অ্যাপ্লাই করে জম্বি হয়ে যেতে পারে। তবে সবাই তাকে এই কাজটি করতে মানা করছিল, কিন্তু সে কারো কথাই শুনতে চাইছিল না। মূলত সে আসলে তার ভাইকে ভীষণ ভালোবাসত, তাই সে সবকিছু করতেই প্রস্তুত ছিল। তবে ইনজেকশন পুশ করার আগে সে তার ভাই নানকে প্রফেসর রয়ের পেন ড্রাইভটি দিয়ে বলে, আমি হয়তো আর কখনো সুস্থ জীবনে ফিরে যেতে পারবো না, কিন্তু আমাকে কথা দাও তুমি কোনোভাবেই এই লড়াই থেকে গিভ আপ করবে না। একথা বলে সে যখনই নিজের বডিতে ইনজেকশন পুশ করতে যায় তখন ডাইনিশে নিংয়ের ভাইয়ের মাথায় বন্দুকটি ধরে বলে, তুমি যদি এই কাজটি করো তবে আমি এখনই তোমার ভাইকে গুলি করব। কিন্তু নিং এটা খুব ভালোভাবেই জানত যে যা কিছুই হয়ে যাক ডাইন কখনোই তার ভাইকে মারবে না। এজন্য সে কোনো কথা না শুনে ইনজেকশনটি পুশ করতে যায়। ঠিক তখনই তার ভাই নান কৌশলী ইনজেকশনটি তার হাত থেকে ফেলে দেয়। এমন সময় শব্দ পেয়ে কিছু জম্বি সেদিকে দৌড়ে আসে। তাদেরকে দেখে ডাইন ফায়ার করতে শুরু করে। এই ফায়ারের সাউন্ডে সবগুলো জম্বি তাদের রুমের দিকে দৌড়ে আসতে থাকে। এসব দেখে তখন সমস্ত স্টুডেন্টরা দৌড়তে শুরু করে। তারা নিচে নামার সময় দেখে যে জম্বিগুলো সব উপরে উঠে আসছে। এখন তাদের কাছে ছাদে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ডাইন তখন সবাইকে প্রোটেক্ট করার জন্য জম্বিগুলোকে ফায়ার করতে থাকে, কিন্তু এক পর্যায়ে তার বুলেট শেষ হয়ে যায়। এরপর তারা সবাই কোনো মতে দৌড়ে ছাদে চলে আসে। ততক্ষণে প্রফেসর রয় হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছে যায়। হেলিকপ্টার দেখে নিংয়ের মনে হচ্ছিল যে এখন তারা ওপেন ফায়ার করতে পারে। এজন্য সে দ্রুত তার কাছে থাকা অ্যান্টিডট জেলিফিশ মেডিসিনটি তাদেরকে দেখায়। আসলে নিং এটা এ কারণেই দেখাচ্ছিল যাতে করে এই অ্যান্টিডটের জন্য হলেও প্রফেসর রয় তাদেরকে বাঁচাতে আসে। প্রফেসর রয় তখন তাদেরকে দেখতে পেয়ে পাইলটকে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য বলে। এ সময় নিং সহ আরো কিছু মেয়ে দৌড়ে হেলিকপ্টারের দিকে যেতে থাকে, কিন্তু হেলিকপ্টার শুধু নিংকেই সেখান থেকে সেভ করে তুলে নেয় এবং এখানে জানানো হয় যে নিংই শুধুমাত্র তাদের সাথে যেতে পারবে। এটা শুনে মো ভীষণ রেগে যায় এবং ডিরেক্টলি সেখানে অভিশাপ দিতে থাকে। নিংয়ের কাছেও বিষয়টি ভালো লাগছিল না, কিন্তু তার কিছুই করার ছিল না। সে এখানে জোরে জোরে তার ভাইকে ডাকতে শুরু করে এবং পাইলটকে বারবার অনুরোধ করতে থাকে
যাতে করে পাইলট সবাইকে বাঁচিয়ে নেয়। তবে পাইলট এখানে অ্যানাউন্সমেন্ট করে বলে যে নান যেন হেলিকপ্টারে উঠে আসে। এদিকে সান এবং তার সঙ্গীরা ছাদের দরজার কাছে জম্বিদের সঙ্গে লড়াই করছিল। তবে সবাই এতক্ষণে বুঝতে পেরেছিল যে কোনো এক কারণে নিং এবং নানকে এখানে বাঁচানোর জন্য হেলিকপ্টার এসেছে। তাই নিংয়ের বন্ধুরা বারবার নিংকে সেখান থেকে চলে যেতে বলছিল এবং বলছিল তাদের কোনো কথা চিন্তা না করার জন্য। নিংও তখন হেলিকপ্টারের দিকে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে থেমে যায়, কারণ তার কাছে মনে হতে থাকে যে সে তার বন্ধুদেরকে ধোঁকা দিচ্ছে না, তো তার সে আর সামনে এগিয়ে যায় না, বরং সে তার বন্ধুদের জন্য সবকিছু করতেই প্রস্তুত হয়ে যায়। এদিকে মোয়াবা শুরু থেকেই তাদের দুই ভাই বোনের উপর ভীষণ জেলাস ছিল, আর এসব কিছু দেখে সে খুবই রাগান্বিত হয়ে বলতে থাকে যদি একজন মানুষ সেকেন্ড জেনারেশন জম্বি হয়ে সকলকে সেভ করতে পারে তাহলে নানি এটার জন্য বেস্ট চয়েস। নান তখন তার কথার কোনো প্রতিবাদ না করে একদৃষ্টিতে শুধু তার দিকে তাকিয়ে থাকে। এদিকে মো এখানে প্রচণ্ড রেগে গিয়ে তার হাতে থাকা সেই ক্লিনার লেডির ব্লাড সেলের ইঞ্জেকশনটি নানের ঘাড়ে পুশ করে দেয়, কারণ প্রফেসর রয় যেহেতু শুধু তাদের দুই ভাই বোনকেই বাঁচাতে এসেছে তাই সে প্রচণ্ড রকমের জেলাস ফিল করছিল। এদিকে এসব দেখে নিং তার ভাইয়ের জন্য প্রচণ্ড কাঁদতে শুরু করে, আর সে নান নান বলে চিৎকার করতে থাকে। পাইলটে এসব কিছু দেখে আর কোনো উপায় না পেয়ে নিংকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে ইঞ্জেকশন পুশ করার সাথে সাথেই নান সেন্সলেস হয়ে পড়ে, তবে সেও এখানে জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। এদিকে দেখা যায় সান এবং তার বন্ধুরা দরজার কাছে যেই জম্বিদেরকে আটকানোর চেষ্টা করছিল তারা ফাইনালি সেই দরজাটিকে বন্ধ করতে পেরেছে। অনেক মজবুত একটি শিকল দিয়ে তারা দরজাটিকে আটকে দিয়েছে, যেটা জম্বিরা কোনোভাবেই ভাঙতে পারবে না। এই ঘটনার পর প্রায় 1 মাস সময় পার হয়ে যায়। এখানে আমরা নিংয়ের মায়ের কেবিন দেখতে পাই, যেখানে একজন ডক্টর এখানকার ইনচার্জকে এসে জানায় যে জেলিফিশ অ্যান্টিডটটি নিংয়ের মা এবং জুয়ের উপর অ্যাপ্লাই করা হয়েছে। যদিও তারা দুজন খুব শীঘ্রই রিকভার হতে শুরু করেছে, তবে এখনও তাদের জ্ঞান ফিরে আসেনি। আশা করা যায় খুব শীঘ্রই তারা সুস্থ হয়ে উঠবে। তো তারা যখন সেই কেবিনে এই সমস্ত ব্যাপারে কথা বলছিল তখন হঠাৎ করেই দেখা যায় নিংয়ের মায়ের জ্ঞান ফিরে আসে। তবে এখানে তার একটি চোখ নীল রঙের ছিল, অর্থাৎ তার শরীরে যেই অ্যান্টিডটটি দেওয়া হয়েছে সেটাও হয়তো কোনো না কোনোভাবে নতুন কিছুর উৎপত্তি ঘটাচ্ছে। অন্যদিকে আমরা হাই স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে নান এখন পুরোপুরিভাবে একটি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। আর যেহেতু তার শরীরে লেডি ক্লিনারের ব্লাড সেল ইনজেক্ট করা হয়েছিল তাই সমস্ত জম্বিরা এখন তাকে লিডার ভাবছিল, যার ফলে সমস্ত জম্বিরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল। আর এখানে আমরা বুঝতে পারি যে শেষ পর্যন্ত যারা যারা সার্ভাইভ করতে পেরেছিল তারা সবাই নানকে এভাবে বেঁধে রেখে জম্বিগুলোকে এদিকেই আটকে রেখেছে এবং সেই সুযোগে তারা এখান থেকে বের হতে সক্ষম হয়েছে। আর এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।